ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আরও একটি নতুন ক্লাসের মধ্যে। ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার নিয়ে এসেছি আমাদের। আজকের ক্লাসের পর আরও একটি ক্লাস হবে, তখন আমাদের রিজনিংয়ের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার কিউব অ্যান্ড ডায়েস। এই চ্যাপ্টারটি আজকে আমরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে বুঝবো। আর আপনারা সবাই কম্পিটিটিভ এক্সামের মধ্যে ফিল্ডের মধ্যে রয়েছেন, তৈয়ারি করছেন, আপনারা সবাই অবগত রয়েছেন, সবাই জানেন যে এই ধরনের কোনো এক্সাম নেই, কম্পিটিটিভ এক্সাম নেই যে এক্সামের মধ্যে কিউব অ্যান্ড ডায়েস এই চ্যাপ্টার থেকে কোয়েশন আসে না। অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার প্রতিটি কম্পিটিটিভ এক্সাম, আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট, তারপরে পেট, এসএসসির এক্সাম, এপিডিসিএলের এক্সাম, অন্যান্য প্রতিটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে এই কিউব অ্যান্ড ডায়েস এই চ্যাপ্টার থেকে কোয়েশন আসে। তো আজকে আমরা আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় আমরা বুঝে শুনে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে যেভাবে প্রিভিয়াস ক্লাসেসগুলো বুঝে শুনে সলভ করেছি, সেম তেমনিভাবে আজকের ক্লাসটি আমাদের হবে, চ্যাপ্টারটি আমরা ক্লিয়ার করব। তো আপনাদেরকে প্রথমে আমরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বুঝবো, তারপর আমরা একে একে কোয়েশ্চন সলভ করব এবং আপনাদেরকে কনসেপ্ট দিয়ে দেব। আর আপনাদের জীবনে কখনো আশা করি কিউব অ্যান্ড ডায়েসের মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে ডাউট আসবে না, আপনি বুঝে শুনে অন্য কাউকে বোঝাতে পারবেন। আপনারা যে বা যারা নতুন এসেছেন আপনাদের সবাইকে বলে দেই, আমার এই চ্যানেলের মধ্যে আমরা যেহেতু আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট 3rd গ্রেড অ্যান্ড 4th গ্রেডকে সামনে রেখে স্টাডি করছি। 15 সেপ্টেম্বর থেকে 3rd গ্রেডের এক্সাম শুরু হয়ে যাবে, 2-3টি ফেজই হবে, তারপর এখনও অনেক সময় আছে 4th গ্রেডের জন্য। কিন্তু আমাদের একটি সাবজেক্ট অ্যাকর্ডিং টু সিলেবাসকে অনুসরণ করে আমরা ম্যাথসের টপিক সম্পূর্ণ করেছি, ম্যাথসের সিলেবাস সম্পূর্ণ করেছি। প্লেলিস্টে রয়েছে অথবা ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিই লিঙ্ক, আপনারা দেখতে পারেন। রিজনিংয়ের আজকে হচ্ছে কালকে ক্লাস হলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। আজকে আমাদের 14তম ক্লাস চলছে আজকের ক্লাসটি। আর 14তম ক্লাস হলে শুধু নয়, অর্থাৎ তার মধ্যে অনেকটি ক্লাসের মধ্যে 2-3টি করে চ্যাপ্টার করেছি। এখন অবধি পর্যন্ত 20টির উপরে আমাদের চ্যাপ্টার ক্লিয়ার হয়ে গিয়েছে। আরও একটি চ্যাপ্টার কালকে করব, আমাদের ক্যালেন্ডার অ্যান্ড ডেট থেকে এক্সামের মধ্যে আসে। তো এই ক্যালেন্ডার ডেট থেকে কালকের চ্যাপ্টার হবে, তারপর আমাদের রিজনিংয়ের সিলেবাসও কমপ্লিট হয়ে যাবে। অ্যাকর্ডিং টু সিলেবাস আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য এনাফ হবে, পেটের জন্য এনাফ হবে। অর্থাৎ আমাদের 2টি সাবজেক্ট আমাদের হাত থেকে ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমাদের হাতে থাকবে ইংলিশ, এসএসটি, জেনারেল নলেজ। ইংলিশ আমাদের 4টি ক্লাস হয়েছে, 4টি ক্লাসে 66টি চ্যাপ্টার কভার করেছি, আরও 2-3টি ক্লাস হবে, ইংলিশও কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা এসএসটি জেনারেল নলেজ নিয়ে যেগুলি ইম্পর্টেন্ট বিলকুল, এগুলি নিয়ে আমরা আলোচনা করে সম্পূর্ণ করব। আমাদের এই মান্থের অথবা লাস্ট মান্থের প্রথম উইকে শেষ হয়ে যাবে। তারপর আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আপনারা যে বা যারা নতুন এসেছেন আপনাদের সবাইকে বলে দিই, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি এখন অবধি পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। কী হবে, যখন আমি ক্লাস আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর আমাদের বরাকবেলি তো আসামের মধ্যে কোনো বাংলা চ্যানেল এখন অবধি পর্যন্ত নেই। কী করতে হয়, আমি দেখেছি অনেক কম্পিটিটিভ ট্রেনিংকে দেখেছি, ক্যান্ডিডেটকে দেখেছি, আমাকে বলেছেন স্যার আমাদের ভাষাগত তেমন উন্নত নয়, আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে স্টাডি করে এসেছি। অনেকে বলেন আমি বাংলা মিডিয়াম থেকে এসেছি, অনেকে বলেন আমি হিন্দি ভালো করে বুঝি না, অথবা অনেকে বলেন আসামিস আমার বুঝে আসে না। তো আমাদের আসামের মধ্যে আসামিস চ্যানেল ছাড়া বাংলা কোনো এই ধরনের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করানোর কোনো গাইড দেওয়ার চ্যানেল নেই। এই হচ্ছে অনলি ওয়ান চ্যানেল। তো আপনি যদি নতুন এসে থাকেন তাহলে আপনি ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখবেন। যখনও আপনি কোনো কম্পিটিটিভ এক্সামের তৈয়ারি শুরু করবো আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। অর্থাৎ আমরা লাস্ট সেশনে সিটেটেরও তৈয়ারি করেছি, সামনে আসাম টেট আসলে আসাম টেটেরও তৈয়ারি করাবো। তারপর যে কোনো কম্পিটিটিভ এক্সাম যখন এপিডিসিএল আসবে, এপিডিসিএল সিলেবাস নিয়ে আলোচনা করব, টপিক সলভ করব। বর্তমানে যেহেতু সামনে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট 3rd গ্রেড 4th গ্রেড রয়েছে, 3rd গ্রেড 4th গ্রেড নিয়ে আলোচনা চলছে। আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আপনারা যারা এখন অবধি পর্যন্ত জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনি লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারেন। গ্রুপের মধ্যে আমি ফ্রিলি নোটস প্রোভাইড করি, ক্লাসেসগুলো আপলোড করি এবং যখন যে রিক্রুটমেন্ট আসে এই রিক্রুটমেন্টের আপডেট দিয়ে থাকি। এবং কোচিং সেন্টার সম্পর্কে প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। আপনাদের সুবিধার্থে আমার পাতাকান্দি একটি অলরেডি কোচিং সেন্টার রয়েছে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য। যারা ইচ্ছুক, প্র্যাকটিক্যাল ক্লাসের ফায়দা কী হয়, আপনি ফেস টু ফেস আস্কিং করতে পারবেন, কোয়েশন করতে পারবেন। আর যখন কোয়েশনিং করতে পারবেন তখন কনসেপ্ট বেশি বিল্ড আপ হবে, ভালো করে বুঝতে পারবেন। তো নিউ করিমগঞ্জে একটি কোচিং সেন্টার স্টার্ট হয়েছে, অ্যাডমিশন চলছে। 30 থেকে 40 স্টুডেন্টের ব্যাচেস হবে। আপনারা যারা ইচ্ছুক সিটেটেড শুরু হবে
যে 2025-এর যে সিটের সেশন রয়েছে এই সেশনের জন্য আপনারা যে বা যারা ইচ্ছুক আপনাদেরকে বলবো আপনারা আপনাদের নাম নথিভুক্ত করাতে পারেন। তো আজকের ক্লাসটি আমরা আরম্ভ করি। আমরা প্রথমে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে বুঝবো। দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাবজেক্ট হচ্ছে রিজনিং, আর আমাদের আজকে যে চ্যাপ্টারটি আমরা নিয়ে আলোচনা করব চ্যাপ্টারটি হচ্ছে আমাদের ডায়াস অথবা কিউব। তো আমরা সবাই ছোটোবেলা সবাই প্রায় খেলেছি, আমরা যে লুডো খেলেছি, এই লুডোর যে গুটি রয়েছে এই লুডোর গুটিকে পাশা বলে, পাশা, আর ইংলিশে ডাইস বলে। তো আজকে ডাইসের আমরা অঙ্ক দেখব। প্রথমে ছোটোবেলা আমরা লুডো দিয়ে খেলা করেছি, লুডোর গুটি দিয়ে খেলা করেছি, আর এখন বড় হয়ে আমাদের সাথে লুডোর গুটি খেলছে, অর্থাৎ এক্সামে গিয়ে আমাদের লুডোর গুটি থেকে আনসারিং করতে হয়। আর মার্কস আমাদের ম্যাটার করে, আমাদের লাইফে ভালো স্কোর করলে আমরা ভালো প্লেসমেন্ট পাবো, জব পাবো। তো আর প্রথমে লুডো দিয়ে আমরা খেলা করেছি, আর এখন বড় হয়ে আমাদের সাথে লুডো খেলা করছে। তো বিলকুল কোনো ডাউট হবে না, সঙ্গে থাকেন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ স্পিডে না দেখে স্লোলি দেখেন। কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে বিল্ড আপ করে করে আমরা চলবো এবং আমাদের এই চ্যাপ্টারটি আজকে ক্লিয়ার হবে, আর জীবনে কখনো ডায়াস কিউবের মধ্যে ডাউট হবে না। প্রথমত আমরা ইন্ট্রোডাকশন নেই ডায়াস নিয়ে, অর্থাৎ কিউব নিয়ে। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কিউব রয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কিউব, এই হচ্ছে কি কিউব। তো কিউব অ্যান্ড ডায়াস সিমিলার, এক্সামের মধ্যে কোয়েশন যদি আসে সিমিলার রয়েছে, আপনারা দেখবেন এক্সামের মধ্যে কোয়েশন আসলে আপনারা কীভাবে সলভ করবেন তা নিয়ে আলোচনা করব, কনসেপ্টে আমরা আন্ডারস্ট্যান্ডিং দেখব। এই হচ্ছে কিউব, দেখতে পাচ্ছেন আপনারা, এই হচ্ছে আমার হাতে একটি কিউব। তো আমাদের লুডোর গুটি যে ছোটোবেলা আমরা খেলা করেছিলাম এইভাবে হয়ে থাকে, অর্থাৎ এত বড় হয় না, ছোটো হয়ে থাকে, কিন্তু শেপটা এই রকমের হয়ে থাকে, কোনাগুলো একটু কাটা কাটা থাকে, আপনারা দেখেছেন। তো এই হচ্ছে আমাদের কিউব অ্যান্ড অলসো আপনি বলতে পারেন ডায়াস। তো আমরা প্রথমত আমাদেরকে জানতে হবে দেয়ার আর টু টাইপস অফ ডায়াস। তো আমরা কিউব আর ডায়াস বলি একই কথা, তাই আমরা দেখবো প্রথমে দেয়ার আর টু টাইপস অফ ডায়াস, দুই ধরনের ডায়াস হয়ে থাকে। একটি হচ্ছে ক্লোজ ডায়াস। ক্লোজ ডায়াস কি? ক্লোজ হচ্ছে কি বন্ধ। আপনাদেরকে যদি আমি এই হচ্ছে বন্ধ ডায়াস, অর্থাৎ আমাদের কি ডায়াস আমার তেমন চিত্র সুন্দর হয় না, এই হচ্ছে মনে করেন আমাদের একটি ডায়াস। আর কিউব যদি আমরা অঙ্কন করি তাহলে কিভাবে অঙ্কন করব? এই হচ্ছে আমাদের কিউব। তো কিউব অ্যান্ড ডায়াস প্রায় সিমিলার হয়ে থাকে, সেম হয়ে থাকে। তো এই হচ্ছে বন্ধ ডায়াস, আর ওপেন তাকে আমরা ক্লোজ ডায়াস বলে থাকি। ক্লোজ ডায়াস মিনস বন্ধ ডায়াস, অ্যান্ড ওপেন ডায়াস। ওপেন ডায়াস কি? ওপেন ডায়াস কি? ওই যে ডায়াসকে আমরা যদি খুলে একদম খুলে দেই, পার্ট পার্ট করে দেই, যেমন মনে করেন এইভাবে আসতে পারে, এক্সামে আসে, আমরা তা নিয়ে সব আলোচনা করব। মনে করেন এইভাবে খোলা হয়ে গেল, অর্থাৎ 1 2 3 4 5 6, দেখতে পাচ্ছেন 60 রয়েছে। এইভাবে যদি পার্ট পার্ট করা থাকে, সাইডগুলো যদি একদম খোলা থাকে, তাহলে আমরা তাকে ওপেন ডায়াস বলে থাকি বা ওপেন কিউব বলে থাকি। আর যদি বন্ধ থাকে এই ধরনের, তাহলে আমরা তাকে ক্লোজ ডায়াস অথবা ক্লোজ কিউব বলে থাকি। এগুলি হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। আমরা জানলাম ক্লোজ ডায়াস কি, ওপেন ডায়াস কি। তারপরে আমরা দেখব এই ওপেন ডায়াস সলভ করতে হলে আমাদের আলাদা ফর্মুলাস রয়েছে, ট্রিক্স রয়েছে, আর ক্লোজ ডায়াস সলভ করতে হলে আমাদের আলাদা ট্রিক্স রয়েছে। এখন আপনাদেরকে বলি যে একটি লুডুর গুটির মধ্যে, একটি পাশার মধ্যে, পাশা মনে রাখবেন, এক্সামে যাওয়ার পরে লুডুর গুটি বলবে না, পাশা বলবে। একটি পাশার মধ্যে 1 থেকে 6 অবধি পর্যন্ত থাকে, 1 2 3 4 5 6 অবধি পর্যন্ত থাকে। এগুলি রিভাইস আপনারা কি করবেন মনে রাখবেন। রিভাইস কি? এগুলি যদি আমরা রিভাইস লিখি তাহলে কি আসবে? 1 2 3 4 5 6, সবসময় কিন্তু এইভাবে আসবে না। তারপরে আমাদের কি দিতে পারে, কখনো নাম্বার না দিয়ে আমাদের কি দিতে পারে, এ বি সি ডি দিয়ে দিতে পারে, এ বি সি ডি ই 1 2 3 4 5 6 এফ অবধি পর্যন্ত যাবে। অর্থাৎ আমরা যদি এ বি থেকে 6টি লেটার নিয়ে নেই তাহলে এফ অবধি পর্যন্ত থাকে। তার অপোজিট যদি আমরা দেখি তাহলে এই জায়গা থেকে অপোজিট হয়ে যাবে।
এইভাবে অপোজিট হবে। কখনো আবার কি হয়, কখনো যে কোনো সিম্বল দিয়ে দিয়ে, যেমন আমাদের মোবাইলের মধ্যে আমরা যখন নাম্বারের কিবোর্ডে যাই তখন দেখবেন আপনারা হ্যাশ থাকে, তারপরে @ থাকে, তারপরে আমাদের অনেকটা সিম্বল থাকে, এন্ড থাকে, অনেকটা সিম্বলস থাকে। তো কখনো সিম্বলস দিয়েও দিতে পারে। তো আমরা দেখবো যে কোনো উপায় দেখ, লেটার দিয়ে হোক, নাম্বার দিয়ে ডায়াসের প্রশ্ন আসুক, সিম্বল দিয়ে আসুক, সবগুলো আমরা সলভ করতে পারবো। আজকের ক্লাসের পর থেকে আর কখনো ডায়াস অ্যান্ড কিউবের মধ্যে ডাউট থাকবে না, বিলকুল আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের বেসিক কিছু কথা, আপনারা এই কথাগুলো মনে রাখবেন। এখন আমাদের মেইন পয়েন্ট আমরা শুরু করি, আরম্ভ করি। প্রথমে আমরা জানবো ক্লোজ ডায়াস, অর্থাৎ আমরা বন্ধ ডায়াস নিয়ে আলোচনা করব। বন্ধ ডায়াস আবার হচ্ছে দেয়ার আর 2 টাইপস অফ বন্ধ ডায়াস, অর্থাৎ ক্লোজ ডায়াস। ক্লোজ অর্থাৎ যে পাশাটা অলরেডি তৈরি রয়েছে আর মেলানো নয়, তাকে বলা হয় ক্লোজ ডায়াস। তো ক্লোজ ডায়াস আমরা 2 ধরনের জানি, স্ট্যান্ডার্ড ডায়াস অ্যান্ড জেনারেল ডায়াস। স্ট্যান্ডার্ড ডায়াস কি জানতে হবে, জেনারেল ডায়াস কি জানতে হবে, এবং তার থেকে আমরা প্রশ্ন কীভাবে সলভ করবো তা জানতে হবে। স্ট্যান্ডার্ড ডায়াস অ্যান্ড জেনারেল ডায়াস, প্রথমে আমরা জেনারেল ডায়াস দেখি, তারপরে আমরা স্ট্যান্ডার্ড ডায়াস দেখবো। জেনারেল ডায়াস হচ্ছে, মনে করেন একটি ডায়াস, রাফ লিখেছি, তেমন সুন্দর হয়নি। ওই ডায়াসের মধ্যে আমাদেরকে নাম্বার দিয়ে দিল, প্রথমে বুঝছেন, আমাদেরকে নাম্বার দিয়ে দিল। কি নাম্বার দিয়ে দিল? এই জায়গায় মনে করেন 6 দিয়ে দিয়েছে, এই জায়গায় আমাদেরকে 2 দিয়ে দিয়েছে, এই জায়গায় আমাদেরকে 4 দিয়ে দিয়েছে। তো যখন এইভাবে একটি ডায়াস দিয়ে দেবে, ডায়াসের চিত্র দিয়ে দেবে, যদি আমরা তার 2 সাইডের যে কোনো 2 সাইডের সংখ্যাকে যোগ করে, যদি যে কোনো 2 সাইডের সংখ্যাকে যোগ করে, আমরা দেখতে পাচ্ছেন 6 + 2 আমাদের 8 হয়েছে। তারপরে 8 আমরা 2 + 4 যদি করি তাহলে আমাদের হবে কি 6 হবে। 4 + 6 + যদি আমরা 4 করি তাহলে আমাদের 10 চলে আসবে। অর্থাৎ এইভাবে যদি আমাদের বন্ধ ডায়াস দিয়ে দেয় এবং এইভাবে আমাদেরকে নাম্বার দিয়ে দেয়, ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করেন, বিলকুল জীবনে আর ডাউট আসবে না। আর আমরা যদি এইভাবে যে কোনো 2 সাইড প্লাস করে 7 না পাই, অর্থাৎ 7 যদি আসে না, তখন এই ধরনের ডায়াসকে বলা হয় জেনারেল ডায়াস। অর্থাৎ ক্লোজ ডায়াস হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডায়াস, একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড ডায়াস। নন স্ট্যান্ডার্ড ডায়াসকে বলা হয় জেনারেল ডায়াস, মনে রাখবেন। তো এই ডাইস, নন স্ট্যান্ডার্ড ডাইস হচ্ছে জেনারেল ডাইস, আর স্ট্যান্ডার্ড ডাইস নিয়ে আমরা পরে আলোচনা করব। তো প্রথমে আমরা জানি যে জেনারেল ডাইস বা নন স্ট্যান্ডার্ড ডাইস কাকে বলে। এইভাবে চিত্র আসবে, চিত্রের মধ্যে যদি যে কোনো 2 সাইডের 2টি সংখ্যাকে যোগ করে 7 আসে না, যদি 7 আসতো তাহলে স্ট্যান্ডার্ড হয়ে যাবে, যদি 7 আসে না তাহলে হবে জেনারেল ডাইস, অর্থাৎ তাকে নন স্ট্যান্ডার্ড ডাইসও বলা হয়। এখন নন স্ট্যান্ডার্ড ডাইস এন্ড জেনারেল ডাইস জানার প্রয়োজন কি? হ্যাঁ, প্রয়োজনীয়তা রয়েছে। জেনারেল ডাইসকে আলাদাভাবে সলভ করা হয় এবং স্ট্যান্ডার্ড ডাইসকে আলাদাভাবে সলভ করা হয়, অর্থাৎ সলভের আলাদা আলাদা রীতি নিয়ম এবং ট্রিক্স রয়েছে, এগুলি আলাদা আলাদা রয়েছে। তো প্রথমত জানতে হবে আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে আমাদের জানতে হবে যে ক্লোজ ডায়াস নাকি ওপেন ডায়াস। তো দেখেই বলতে পারবো তা ক্লোজ না ওপেন। আমরা দেখেছি ওপেন হলে তা একদম পাট থাকবে, আর ক্লোজ হলে তো বন্ধ থাকবে। তারপর যদি ক্লোজ ডায়াস হয় তাহলে আমাদের ক্লোজ ডায়াসটি স্ট্যান্ডার্ড ডায়াস কিনা নন স্ট্যান্ডার্ড ডায়াস, অর্থাৎ স্ট্যান্ডার্ড কিনা জেনারেল। যদি জেনারেল হয় তাহলে আমরা বুঝবো, কীভাবে বুঝবো? তার যে আমাদেরকে যে চিত্রটি দিয়ে দেবে, ডায়াগ্রামটি দিয়ে দেবে ডায়াসের, তাই ডায়াগ্রামের মধ্যে থেকে যে কোনো 2টি সংখ্যাকে আমরা যোগ করব, যে কোনো সাইটের যোগ করে যদি 7 চলে আসে তাহলে স্ট্যান্ডার্ড হবে, আর যদি যোগফল 7 আসে না তো নন স্ট্যান্ডার্ড হবে। দেখতে পাচ্ছেন আমি 6 2 4 লিখেছি, তো এই জায়গায় আমি 6 + 2 করেছি 8 এসেছে, 2 + 4 করেছি 6 এসেছে, 6 + 4 করেছি 10 এসেছে, অর্থাৎ কোনো জায়গায় আমাদের 7 আসে নাই। অর্থাৎ এই যে ডাইস রয়েছে এই ডাইসকে বলবো আমরা জেনারেল ডাইস। আশা করি আপনারা বুঝেছেন। এখন এই ডাইস থেকে প্রশ্ন কিভাবে তৈরি হয়, এক্সামের মধ্যে প্রশ্ন কিভাবে করে, আস্কিং কিভাবে করে। এক্সামের মধ্যে প্রশ্ন করবে যে বলবে 4 এর অপোজিটে কে রয়েছে, 4 এর অপোজিট নাম্বার কি হবে, 6 এর অপোজিট নাম্বার কি হবে, 2 এর অপোজিট নাম্বার কি হবে। বিলকুল ইজি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা কি করবেন, আপনারা এইভাবে 6 বসিয়ে দেবেন, আমি 6 বসিয়ে দিলাম, আর এই জায়গা খালি রেখে দিলাম। সেম আপনারা কি করবেন, 2 বসিয়ে দিবেন, প্লাস চিহ্ন দিবেন, এই জায়গা খালি রেখে দিবেন। 4 বসিয়ে দিবেন, প্লাস চিহ্ন করবেন, এই জায়গা খালি রেখে দিবেন।
এখন এই হচ্ছে মেন কনসেপ্ট। আমাদের প্রশ্ন করেছে, মনে করেন আমাদের প্রশ্ন করেছে 6 এর বিপরীত সংখ্যা। সংখ্যা কি হবে, এই ডায়াস থেকে আমাদেরকে প্রশ্ন করেছে। তো আমরা কীভাবে ফাইন্ড আউট করবো? বিলকুল ইজি। আপনারা কী করবেন, এই জায়গায় এমন একটি সংখ্যা বসাবেন যাকে প্লাস করলে আমাদের 7 চলে আসে, যাকে প্লাস করলে 7 চলে আসে। এই জায়গায় এমন একটি সংখ্যা বসাবেন যাকে এই সংখ্যার সাথে প্লাস করলে 7 চলে আসে। এই জায়গায় এমন একটি সংখ্যা বসাবেন যাকে প্লাস করলে 7 চলে আসে। অর্থাৎ আমরা পেয়ে গেলাম বিলকুল ইজি কনসেপ্ট। অর্থাৎ আমাদেরকে যদি বলে এই ডায়াস থেকে 6 এর অপোজিট কী হবে, 6 এর অপোজিট 1 হবে। আমাদেরকে যদি বলে 2 এর অপোজিট কী হবে, 2 এর অপোজিট 5 হবে। তারপর আমাদেরকে যদি বলে 4 এর অপোজিট কী হবে, 4 এর অপোজিট আমাদের 3 হবে। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তো আশা করি আমাদের বিলকুল ক্লিয়ার হয়ে গিয়েছে, বুঝেছি, আপনারা বুঝেছেন। আমাদের প্রথম করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে আমরা দেখব যে আমাদেরকে প্রশ্ন যে করা হয়েছে, চিত্রটি দেওয়া হয়েছে, চিত্রটি আমাদের ওপেন ডায়াস কিনা ক্লোজ ডায়াস। দেখলেই আমরা বলতে পারবো ডায়াসটা ওপেন নাকি ক্লোজ। ক্লোজ হচ্ছে বন্ধ, বিলকুল গোটা থাকবে, একদম সম্পূর্ণ থাকবে। আর ওপেন হচ্ছে পার্ট পার্ট থাকবে। অনেক ধরনের ওপেন হতে পারে। ওপেন এইভাবে হতে পারে, যেমন আপনাদেরকে আমি ওপেন নিয়ে পরবর্তী সময় আলোচনা করব। এইভাবে ওপেন হতে পারে, এইভাবে ওপেন হতে পারে, বা অন্য যে কোনো ডিজাইন হতে পারে, যেমন এই ধরনের হতে পারে। দুইটি করে দিয়ে দিয়ে কখনো টোটাল 6টি রয়েছে, এইভাবেও দিতে পারে। অর্থাৎ এই ধরনের যখন খোলা দেখবেন তখন তাকে বলবেন ওপেন ডায়াস। আর যদি খোলা না হয় তাহলে বলবেন তাকে কি, তাকে বলবেন আপনারা ক্লোজ ডায়াস। মনে করেন এইভাবে দিয়ে দিল আপনাদেরকে, এ হচ্ছে ক্লোজ ডায়াস, ওপেন নয়, ক্লোজ ডায়াস। তো ক্লোজ ডায়াস, আমরা ক্লোজ ডায়াস এবং ওপেন ডায়াস বুঝলাম। তারপরে আমাদের কনসেপ্ট কি? তারপরে আমাদের কনসেপ্ট হচ্ছে আমরা দেখব ক্লোজ ডায়াস যদি হয় তাহলে এই ক্লোজ ডায়াসটি স্ট্যান্ডার্ড কিনা নন স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড কীভাবে বুঝবো? যদি আমরা এইভাবে ডায়াসের যে সংখ্যা দিয়ে দেবে, সংখ্যা যদি দুইটি সংখ্যাকে আমরা প্লাস করে 7 পেয়ে যাই তাহলে আমাদের হয়ে যাবে স্ট্যান্ডার্ড ডায়াস। আর যদি যে কোনো দুইটি সংখ্যাকে, যে কোনো সাইটের দুইটি সংখ্যাকে যদি আমরা প্লাস করে 7 না পাই, অন্য কোনো সংখ্যা চলে আসে, তখন তাকে আমরা বলবো নন স্ট্যান্ডার্ড ডায়াস বা জেনারেল ডায়াস। আর জেনারেল ডায়াস যদি হয় তাহলে আমাদের বিলকুল ইজি। মনে করেন আমি আরেকটি এক্সাম্পল আপনাদেরকে সলভ করে দেখিয়ে দিই, আপনারা আমার সঙ্গে থাকেন বিলকুল। আর জীবনে কখনো ডায়াস থেকে আপনাদের ডাউট আসবে না। মনে করেন আমি ডায়াস তেমন সুন্দর হয় না, রাফ লিখেছি। মনে করেন আমি কি লিখেছি, 5 লিখেছি, 4 লিখেছি, আর এই জায়গায় আমি কি লিখেছি, 1 লিখে নিয়েছি। কি লিখেছি, 5 4 1 লিখে নিয়েছি। তো আমরা যদি প্লাস করি দেখতে পাচ্ছেন 5 + 4 আমাদের কি হবে, 9 হয়ে যাবে। 4 + 1 আমাদের কি হবে, 5 হবে। আর 5 + 1 যদি আমরা করি তাহলে আমাদের কি আসবে, 6 আসবে। অর্থাৎ আমাদের কোনো জায়গায় 7 আসে নাই। অর্থাৎ এই ডায়াসটি আমাদের হচ্ছে জেনারেল ডায়াস বা নন স্ট্যান্ডার্ড ডায়াস। আমাদেরকে যদি এখন প্রশ্ন করে যে 5 এর অপোজিট সংখ্যা কী হবে, বিপরীত সংখ্যা কী হবে, 1 এর অপোজিট সংখ্যা বা বিপরীত সংখ্যা কী হবে, 4 এর অপোজিট সংখ্যা বিপরীত সংখ্যা কী হবে, বিলকুল ইজি আমরা ফাইন্ড আউট করতে পারবো। আপনারা কী করবেন, 5 এর সাথে এমন একটি সংখ্যা প্লাস করে দিবেন যে সংখ্যাটি প্লাস করলে 7 চলে আসে। তাহলে 5 এর সাথে আমরা যদি 2 প্লাস করে নিই তাহলে আমাদের 7 চলে আসছে। অর্থাৎ 5 এর অপোজিট সংখ্যা বা বিপরীত সংখ্যা হচ্ছে 2। আমাদের যদি বলে 4 এর অপোজিট সংখ্যা কী হবে, 4 এর সাথে আমরা যদি 3 প্লাস করি আমাদের 7 চলে আসবে। তো অর্থাৎ আমাদের 4 এর অপোজিট সংখ্যা বা 4 এর বিপরীত সংখ্যা হচ্ছে 3। তারপর যদি আমাদেরকে বলে 1 এর বিপরীত সংখ্যা কি, আমরা 1 এর সাথে যদি 6 প্লাস করি তাহলে আমাদের 7 চলে আসছে। অর্থাৎ অ্যাকর্ডিং টু দিস ডায়াস আমাদের 1 এর অপোজিট সংখ্যা বা বিপরীত সংখ্যা হচ্ছে 6। আশা করি আপনাদের। আর এই জেনারেল ডায়াসের মধ্যে জেনারেল ডায়াস কীভাবে ফাইন্ড আউট করতে হতো আমরা অলরেডি বুঝে নিয়েছি, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। আর জেনারেল ডায়াসের মধ্যে আপনাদের কোনো ধরনের ডাউট, কোনো ধরনের কনফিউশন নেই। আশা করি কমপ্লিট হয়ে গিয়েছে, সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে কনসেপ্ট বিল্ড আপ হয়ে গিয়েছে। এখন আমরা স্ট্যান্ডার্ড ডায়াস নিয়ে কিছু আলোচনা করব। স্ট্যান্ডার্ড ডায়াস একটু টাফ হয়, ভালো করে বুঝবেন। স্ট্যান্ডার্ড ডায়াস টেস্ট আমরা জেনেছি যে ডায়াসের কি হবে, যে ডায়াসের আমার তেমন সুন্দর হয় না, বারবার বলছি চিত্রগুলো মোটামুটি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে দিচ্ছি। যে ডায়াসের যে কোনো দুইটি সংখ্যাকে প্লাস করে 7 হয়ে যায়। আমি যদি 6 + 1 লিখি, তারপরে 2 লিখে নেই, দেখতে পাচ্ছেন আপনারা এই আমি যে ডায়াসটি দেখেই বলবো এই ডায়াসটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডায়াস। এই স্ট্যান্ডার্ড ডায়াস। আর স্ট্যান্ডার্ড ডায়াস দিয়ে যখন প্রশ্ন করবে
তখন স্ট্যান্ডার্ড ডাইস একটি দেবে না, দুইটি দিয়ে দিবে, মনে রাখবেন এইভাবে দুইটি দিয়ে দেবে। দুইটি দিয়ে দিবে, দুইটি অথবা তিনটি, মিনিমাম দুইটি থাকবে, তিনটি, চারটি, পাঁচটিও দিতে পারে, কোনো অসুবিধা নেই। এইভাবে 3-4টি ডাইস আপনাদেরকে দিয়ে দিবে, ভালো করে বুঝেন। এই হচ্ছে এক ধরনের এক্সাম্পল হবে, এই হবে এক ধরনের এক্সাম্পল। আর আরেক ধরনের এক্সাম্পল আমরা এই বুঝে নেই, তারপরে আরেক ধরনের এক্সাম্পল দেখবো। যদি আমরা দেখলাম এই জায়গার মধ্যে আমরা প্লাস করে দেখি, 6 + 1 আমাদের 7 চলে এসেছে, 1 + 2 আমরা যদি করি আর প্রয়োজন নেই, আমাদের 7 চলে এসেছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় 6 এর সাথে 1 প্লাস করলে আমাদের 7 চলে এসেছে, অর্থাৎ এই ডাইসটি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডাইস। তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন সেম আমি লিখেছি 6 + 1 যদি আমরা করি তাহলে আমাদের কি হবে, 7 চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই দুটোটি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডাইস। আর যদি স্ট্যান্ডার্ড ডাইস হয় তাহলে আমরা একটু আলাদাভাবে আমাদের কি করতে হবে, বিপরীত সংখ্যাটি ফাইন্ড আউট করতে হবে। কখনো এক্সামে এইভাবে একটি দিয়ে আসবে না, সবসময় দুইটি দিয়ে আসবে অথবা তিনটি, তার অধিক থাকবে। যদি তিনটি তাকে কীভাবে সলভ করবো তাও দেখবো, সবটুকু আমরা কনসেপ্ট ক্লিয়ার করবো আজকে। এখন যদি আমাদেরকে বলে যে 1-এর অপোজিট সংখ্যা কী, 6-এর অপোজিট সংখ্যা কী, অথবা 4-এর অপোজিট সংখ্যা কী, আপনারা কী বলবেন বলেন তো আমাকে। বিলকুল ইজি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন 6 and 1, অর্থাৎ এই জায়গায় দেখতে পাচ্ছেন কমন এসেছে, 6 1 সমান এসেছে, অর্থাৎ যদি আমাদেরকে বলে 2-এর অপোজিট সংখ্যা কী তাহলে আমাদের চলে আসবে কি 4। 2-এর অপোজিট সংখ্যা যদি বলে তাহলে আমাদের চলে আসবে কি 4। 2-এর অপোজিট সংখ্যা কি 4 আসবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন 6-এর অপোজিট 1 রয়েছে, এগুলি প্রশ্ন করবে না। 6-এর অপোজিট 1 রয়েছে, 1-এর অপোজিট 6 রয়েছে, এগুলি কিন্তু আপনাদেরকে প্রশ্ন করবে না, ডাইরেক্টলি দেখা যাচ্ছে। প্রশ্ন করবে কি 2-এর অপোজিট কী হবে অথবা 4-এর অপোজিট কী হবে। এইভাবে যদি আসে আর একটি ডায়াসের মধ্যে যদি দুইটি কমন থাকে, আবারও আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেই। মনে করেন 5 2 3, এই জায়গায় আমি কী করলাম, 5 2 3 বসিয়ে দিলাম। ভালো করে বুঝেন, দুইটি সিম্বল এসেছে। তো আমরা যদি 5 + 2 করি 7 পাচ্ছি, 5 + 2 করি 7 পাচ্ছি, অর্থাৎ আমাদের এই দুইটি ডাইস থেকে 7 আসছে যোগফল, অর্থাৎ আমাদের এই ডাইসগুলি হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড যখন আমরা পেয়ে গেলাম, এখন আমাদেরকে প্রশ্ন করবে না 5-এর অপোজিট কী, 2-এর অপোজিট কী। আমরা দেখতে পাচ্ছি 2-এর অপোজিট 5, 5-এর অপোজিট 2। আমাদেরকে প্রশ্ন করবে, আমি 3 দিয়ে দিয়েছি, এই জায়গায় একটি সংখ্যা বদলিয়ে দিই, 4 দিয়ে দিই। আমাদেরকে প্রশ্ন করবে যে এই 3-এর অপোজিট কী হবে, তখন সঙ্গে সঙ্গে আপনি কী করবেন, 3-এর অপোজিট 4 হবে, 4-এর অপোজিট 3 হবে, অর্থাৎ 3-এর অপোজিট 4 and 4-এর অপোজিট 3। এই হচ্ছে আমাদের কনসেপ্ট, এই হচ্ছে আমাদের আনসার। আশা করি এই ধরনের যদি কমন আসে, দুইটি কমন আসে, ওটা দেখতে পাচ্ছেন দুইটি কীভাবে, 5 and 2 এসেছে, 5 and 2 এসেছে, দুইটি সংখ্যা কমন এসেছে, 6 and 1 কমন এসেছে, 6 and 1 কমন এসেছে। তখন যে সংখ্যাটি অবশিষ্ট থাকবে অ্যান্ড অবশিষ্ট যে ডাইস রয়েছে সে ডাইসের মধ্যে যে সংখ্যাটি অবশিষ্ট থাকবে তাকে আপনারা বিপরীত ধরে নেবেন, সেম হয়ে যাবে। এখন সেম জায়গার মধ্যে কনফিউশন ক্রিয়েট হতে পারে, যে বলবেন স্যার যদি 3টি হয় তাহলে আমরা কীভাবে সলভ করবো। আমি দেখিয়ে দিচ্ছি 3টি হলে কীভাবে আপনারা সলভ করবেন। মনে করেন স্ট্যান্ডার্ড ডাইস টেস্ট, স্ট্যান্ডার্ড ডাইস টেস্ট নয়, স্ট্যান্ডার্ড ডাইস এসেছে তিনটি চলে এসেছে। কয়টি এসেছে? 3টি এসেছে। এখন এক জায়গার মধ্যে দিয়েছে কি 4 + 3, আরেক জায়গায় দিয়েছে 2 মনে করেন। এই জায়গায় দিয়েছে 5 2 and 4 দিয়ে দিয়েছে। এই জায়গায় দিয়েছে আমাদের কি 3 4, আর এই জায়গায় দিয়ে দিয়েছে আমাদের মনে করেন 1। ভালো করে বুঝেন, বিলকুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, জীবনে কখনো ডাউট আসবে না। তো আমরা দেখছি এগুলি হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। কীভাবে 4 + 3 করলে 7 আসছে, 5 + 2 করলে 7 আসছে, 3 + 4 করলে আমাদের 7 আসছে। এখন আমাদেরকে বলছে, মনে করেন আমাদেরকে বলছে 2-এর অপোজিট কী হবে, 2-এর অপোজিট সংখ্যাটি কোনটি হবে।
2 এর অপোজিট কোনটি হবে। এখন আপনারা কি করবেন, আপনারা কোন ডাইসটি নেবেন কম্পেয়ার করার জন্য, এই হচ্ছে মেইন কনসেপ্ট, ভালো করে বুঝেন। এখন দেখতে পাচ্ছেন এই জায়গায় 4 এসেছে, এই জায়গায় 3 এসেছে, এই জায়গায় 5 7 হয়েছে। আপনারা 7 দেখবেন না, আপনারা দেখবেন সংখ্যাগুলো কমন আসছে কিনা, অর্থাৎ এই ডাইসের মধ্যে আমাদের 4 3 নেই, 3 4 নেই, জাস্ট 4 এসেছে, অর্থাৎ একটি কমন এসেছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কি করতে পারেন, এই দুইটি সংখ্যা দিয়ে যদি করেন, এই দুটি সংখ্যা দিয়ে যদি করেন, এই জায়গায় 2 আসবে না, অন্য কোনো হবে কিছু হবে যদি হয়, মনে করেন আচ্ছা মনে করেন 2 দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। আপনারা যে সংখ্যার সাথে দুইটি মিল আসবে, দেখতে পাচ্ছেন এই জায়গায় 4 3 এসেছে, এই জায়গায় 4 3 এসেছে। তো আপনারা কি করবেন, এই ডাইসটি এই ডাইসের সাথে কম্পেয়ার করবেন। অর্থাৎ যদি বলে 2 এর অপোজিট কি হবে, 2 এর অপোজিট 1 হবে। যদি বলে 1 এর অপোজিট কি হবে, 1 এর অপোজিট 2 হবে। আশা করি আপনারা বুঝেছেন। এখন বলবেন স্যার মিডিলের সাথে কেন কম্পেয়ার করলাম না? মিডিলের সাথে এই জন্য কম্পেয়ার করলাম না, কেন, আমাদের দেখতে পাচ্ছেন আমাদের যে 7 তৈরি হয়, 4 + 3 দিয়ে 7 তৈরি হয়, এই 4 + 3 এই জায়গায় নেই, এই জায়গায় রয়েছে। এই জায়গায় 5 + 2 রয়েছে, আমাদের সাথে একটি কমন রয়েছে, দুইটির কমন নয়। যদি একটি কমন আসে তাহলে আরেকটি ফর্মুলা রয়েছে, আমরা নেক্সট ফর্মুলার মধ্যে দেখবো। যদি একটি কমন আসে তাহলে আমরা কিভাবে সলভ করব, যদি দুইটি সংখ্যা আলাদা আলাদা থাকে আর শুধুমাত্র একটি সংখ্যা সমান থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব, তাই হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। আপনারা আশা করি এগুলি বুঝেছেন। এখন আমরা দেখব যদি আমাদের কি আসে স্ট্যান্ডার্ডাইজ টেস্টের মধ্যে, স্ট্যান্ডার্ড টেস্ট বলে দেই, আমি টেস্ট বারবার পড়িয়েছি এই জন্য টেস্ট চলে আসে, অ্যাকচুয়ালি টেস্ট না, স্ট্যান্ডার্ডাইজের মধ্যে যদি স্ট্যান্ডার্ডাইজের মধ্যে যদি কি হয়, একটি সংখ্যা কমন থাকে, মনে করেন আমি দিয়ে দিলাম 5 2 1, এই জায়গায় দিয়ে দিলাম 6 1 3, দেখতে পাচ্ছেন। তো আমাদের কমন কি এসেছে, কমন দুইটি আসেনি, শুধু 1 কমন এসেছে, এই জায়গায় 1 এই জায়গায় 1। এখন আমরা কি করব, শুধু 1 কমন এসেছে, এখন আমরা কি করব, এখন সলভ কিভাবে করব, এই হচ্ছে আরেকটি কনসেপ্ট, ভালো করে দেখেন। এখন সলভ করার নিয়ম হচ্ছে আমরা কি করব, 1 1 বসিয়ে দেব, 1কে 1 এর নিচে বসিয়ে দেব, দিলাম। এখন আমরা কি বলবেন বলে ক্লকওয়াইজ আপনারা কি করবেন, রোটেট করবেন। 1 এর পর কি আসবে, আমাদের 5 আসবে, অর্থাৎ এই জায়গায় 5 বসিয়ে দিবেন। 5 এর পরে কি আসবে, আমাদের 2 আসবে, এই জায়গায় 2 বসিয়ে দিবেন। 1 এর পরে আমাদের কি আসছে, নিচের লাইনে 6 আসছে, এই জায়গায় 6 বসিয়ে দিবেন। 6 এর পরে কি আসছে, আমাদের 3 আসছে, এই জায়গায় 3 বসিয়ে দেবেন। এখন হচ্ছে কি, যদি আমাদেরকে বলে 2 এর অপোজিট কি, 2 এর অপোজিট আমাদের 3 হবে। যদি বলে 3 এর অপোজিট কি, 2 হবে। 5 এর অপোজিট কি হয়, 6 হবে। আর 6 এর অপোজিট কি হবে, 5 হবে। যদি আমাদেরকে আস্কিং করে যে 1 এর অপোজিট কি হবে, 1 এর অপোজিট কখনো 1 হবে না। এখন আমরা কিভাবে দেখব 1 এর অপোজিট কিভাবে ফাইন্ড আউট করব, আপনারা জানেন একটি ডাইসের মধ্যে 6টি সংখ্যা থাকে, 1 2 3 4 5 তারপরে 6। এখন আমরা যে সংখ্যাটি এই জায়গায় পেয়ে গিয়েছি, এই সংখ্যাটিকে বাদ দিয়ে বাকি অন্য সংখ্যাটি আমরা বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমরা কি পেয়েছি, 1 পেয়ে গিয়েছি, 1 পেয়ে গিয়েছি, 2 আমরা 2 পেয়ে গিয়েছি, 3 আমরা 3ও পেয়ে গিয়েছি, 5 আমরা 5ও পেয়ে গিয়েছি, 6 আমরা 6ও পেয়ে গিয়েছি, শুধুমাত্র আমরা 4 পাই নাই। অর্থাৎ এই জায়গার মধ্যে যে কোনো একটিকে ইরেজ করে 4 বসিয়ে দিবেন। এখন আমাদের হয়ে গিয়েছে কারেক্ট। আমরা বলতে পারি 1 এর অপোজিট 4 হবে, 4 এর অপোজিট 1 হবে, 5 এর অপোজিট 6 হবে, 6 এর অপোজিট 5 হবে, 3 এর অপোজিট 2 হবে, 2 এর অপোজিট 3 হবে। আশা করি যদি এই ধরনের একটি কমন আসে ডাইসের মধ্যে, স্ট্যান্ডার্ড ডাইসের মধ্যে, তখন আপনারা এইভাবে সলভ করবেন। আশা করি বিলকুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। আবার আরেকটি এক্সাম্পল আমরা সলভ করি। আরেকটি এক্সাম্পল সলভ করি সেম স্ট্যান্ডার্ডাইজের একটি কমন নিয়ে। আমি চাই আপনাদের যাতে কনফিউশন না থাকে, বিলকুল ক্লিয়ার হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে আমাদের 4 3 5 এসেছে এই ডাইসের মধ্যে। আমরা এখন স্ট্যান্ডার্ড ডাইস কিনা আমরা দেখব। 4 3 প্লাস করলে আমাদের 7 হয়ে যাচ্ছে, অর্থাৎ এই হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। আর 5 2 প্লাস করলে আমাদের 7 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের জেনারেল নয়, স্ট্যান্ডার্ড ডাইস। তো আমাদের দুইটি দিয়ে দিয়েছে,
আমাদের স্ট্যান্ডার্ডাইজ রয়েছে। এখন আমাদেরকে মনে করেন বলছে যে কোনো একটি সংখ্যা নিয়ে বলছে এই সংখ্যাটির অপোজিট কী হবে, এই সংখ্যাটির অপোজিট কোন সংখ্যাটি হবে, এই সংখ্যাটির বিপরীত কী সংখ্যাটি হবে। তো আমাদের দেখতে পাচ্ছেন কমন শুধু 5 রয়েছে, অর্থাৎ দুটির মধ্যে কমন রয়েছে 5। আপনারা কী করবেন, আপনারা 5কে এইভাবে বসিয়ে দেবেন, বসার পর আপনারা ক্লকওয়াইজ রোটেট করবেন। 5 থেকে যদি আমি মনে করেন যে কোনো একটি লাইনকে প্রথমে ধরতে পারেন, মনে করেন এই 1 ধরলাম, 2 ধরলাম, কোনো অসুবিধা নেই। 5কে যদি আমি রোটেট করি তাহলে 6 আসছে, 6 থেকে রোটেট করি ক্লকওয়াইজ আমাদের 2 আসছে। তারপরে আমরা 5 থেকে যদি রোটেট করি আমাদের 3 আসছে, 3 থেকে রোটেট করি আমাদের 4 আসছে। এখন আমরা পেয়ে গেলাম আমাদেরকে যদি বলে 2 এর অপোজিট 4, 4 এর অপোজিট 2, 6 এর অপোজিট 3, 3 এর অপোজিট 6। এখন 5 এর অপোজিট আমরা কীভাবে ফাইন্ড আউট করবো, আমরা 1, 2 থেকে 6 পর্যন্ত নাম্বার লিখে নেব, কেননা আমরা জানি যে একটি ডায়াসের মধ্যে 6টি সংখ্যা থাকে, 6টি নাম্বার থাকে। আমরা খেলেছি ছোটোবেলা যে 6টি যদি ডট আসে তাহলে ছক্কা বলা হয়, 5, 4 এভাবে আমরা কাউন্টিং করেছি, অর্থাৎ হাইয়েস্ট 6টি থাকে। তাহলে আমরা 6 পর্যন্ত লিখে নিই, 6 পর্যন্ত লিখে নিলাম। এখন দেখব কোন কোন সংখ্যাটি আমাদের এই জায়গায় এসেছে, কোন সংখ্যাটি অবশিষ্ট রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছেন 2 এসেছে, 3 এসেছে, 4 এসেছে, 5 এসে গিয়েছে, 6 এসে গিয়েছে, অর্থাৎ আমাদের 1 আসে নাই। অর্থাৎ এই জায়গায় আপনারা কী করবেন, 1 ইরেজ করে বসিয়ে দিবেন। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এখন আমরা যে কোনো সংখ্যা যদি বলে আমাদেরকে বলে 4 এর অপোজিট 4 এর অপোজিট 2, যদি বলে 5 এর অপোজিট 5 এর অপোজিট 1, যদি বলে আমাদেরকে 2 এর অপোজিট কী হবে, 2 এর অপোজিট 4 হবে, যদি বলে 6 এর অপোজিট 3 হবে, 3 এর অপোজিট কী হবে, 6 হবে। আশা করি আপনারা এক্সাম্পলগুলো বুঝেছেন, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। বিলকুল আপনাদের কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে, আর এই ধরনের প্রশ্নের মধ্যে কোনো ডাউট থাকবে না। অর্থাৎ আমাদের ক্লোজ ডাইস কমপ্লিট হয়ে গিয়েছে। ক্লোজ ডাইসের মধ্যে 2 ধরনের ডাইস থাকে, একটি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ডাইজ, একটি হচ্ছে নন স্ট্যান্ডার্ডাইজ। নন স্ট্যান্ডার্ডাইজকে আমাদের জেনারেল ডাইসও বলা হয়। আর জেনারেল ডাইস আমরা দেখেছি তার 2টি সাইডকে প্লাস করে 7 আসবে না, 7 থেকে ছোটো আসবে অথবা বড় আসবে। যখন এইভাবে আসবে তখন আমরা কি করব, তখন আমরা মনে করেন কিভাবে সলভ করব, যে আমরা কি করব, যে সংখ্যাটিকে বলবে, মনে করেন 6 বলছে, 6 এর তার অপোজিট কি হবে, তখন তার সাথে এমন একটি সংখ্যা আমরা প্লাস করব যাকে প্লাস করলে 7 পেয়ে যাই, তখন ওই সংখ্যাটি তার অপোজিট হবে। যেমন 5 বললো, 5 এর অপোজিট কী হবে, 5 এর সাথে আমরা 2 প্লাস করলে 7 পেয়ে যাই। জেনারেল ডাইসের ক্ষেত্রে তখন 2 হবে তার অপোজিট। মনে করলো 3কে বললো, 3 এর অপোজিট কী হবে, 3 এর অপোজিট 4 হবে, 4 আমরা 3 এর সাথে প্লাস করলে 7 হয়ে যাবে, অর্থাৎ 4 হবে। আর স্ট্যান্ডার্ড ডাইস টেস্টের মধ্যে আবার 2 ধরনের আমরা সলভ পেয়েছি। যদি 2টি কমন আসে, যদি 2টি সংখ্যা কমন চলে আসে এই ধরনের 3টির মধ্যে থেকে, তাহলে আপনারা কী করবেন, 2টি সংখ্যাকে কমন রেখে অপোজিট যে সংখ্যা থাকবে তার অপোজিট সংখ্যাটি হবে তার বিপরীত সংখ্যা। আর যদি একটি সংখ্যা কমন আসে তাহলে আপনারা এইভাবে সলভ করবেন। তো আমাদের ক্লোজ ডাইসটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ওপেন ডাইস নিয়ে আলোচনা করব এবং কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে কমপ্লিট করব। এখন আমরা ওপেন ডাইস দেখি। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে দেয়ার আর 3 টাইপস অফ ওপেন ডাইস। 3 ধরনের ওপেন ডাইস যদি আপনারা বুঝে যান তাহলে জীবনে কখনো ওপেন ডাইসের মধ্যে আর ডাউট আসবে না। মনে করেন এইভাবে কিন্তু 1 2 3 4 দিয়ে আসবে না, আমি আপনাদের বোঝানোর জন্য বোঝাচ্ছি। এইভাবে সিরিয়াল ওয়াইজ আসবে না, কখনো সিরিয়াল ওয়াইজ আসবে না। মনে করেন আমি বললাম ABCD দিয়ে দিয়েছে, ABCDEF। তো আপনারা দেখবেন সব থেকে হাইয়েস্ট কোনটি কতটি গড় রয়েছে, এই একটি ডায়াগ্রাম। এই ধরনের একটি প্রশ্ন ওপেন ডাইস থেকে আসে। তারপরে আর কোন ধরনের আসতে পারে, তারপরে এইভাবে আসতে পারে। এই হচ্ছে সেকেন্ড আমাদের এই ধরনের ওপেন ডাইস আসতে পারে। মানে এই ধরনের কনসেপ্ট যদি আমাদের 2 ধরনের কনসেপ্ট ক্লিয়ার হয়, আরেক ধরনের কনসেপ্ট ক্লিয়ার হয়, 3 ধরনের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে সব ধরনের ওপেন ডাইসের আমরা আনসারিং করতে পারবো। আরেকটি কি, আরেকটি রয়েছে যেমন 2টি দিয়ে, এই হচ্ছে আমাদের এই 3 ধরনের ওপেন ডাইসের যদি আমরা কনসেপ্ট ক্লিয়ার করে নেই তাহলে জীবনে কখনো ওপেন ডাইসের আর কোনো আমাদের ডাউট থাকবে না, বিলকুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে, কিভাবে সলভ করতে হবে। মনে করেন আমাদের এই ডাইসটি দিয়ে দিল, প্রথমে এই ডাইসটি দিয়ে দিল, মনে করেন 2 5 6 3 2 1, 2 ডবল টাইম হয়ে গিয়েছে 4 1, বা যে কোনো সময় দিয়ে দিল 6 5, উল্টো পাল্টো করে দিয়ে দিল, কোনো অসুবিধা নেই। কিন্তু সিরিয়াল ওয়াইজ থাকবে না, ডাইসের তো পার্টগুলি আলাদা হয়, সিরিয়াল ওয়াইজ থাকবে না। 1 3 4 2।
মনে করেন এইভাবে একটি ডাইস আপনাদেরকে ওপেন ডাইস দিয়ে দিল। এখন কীভাবে সলভ করবেন? এবি দিয়েও আসতে পারে, নাম্বার দিয়েও আসতে পারে। এই ধরনের ওপেন ডাইসের মধ্যে কখনো কী হয়, সিম্বল দিয়ে আসে, অনেকটা সিম্বল, স্টার দিয়ে দিবে আপনাকে, 3-4 ধরনের সিম্বল দিয়ে দিবে, @ দিয়ে দিবে, হ্যাশ দিয়ে দিবে, অনেক কিছু দিয়ে সিম্বল দিয়েও আসে। জাস্ট আমরা কনসেপ্ট ক্লিয়ার করি, যদি এই ধরনের ডাইসগুলি আসে কীভাবে আমরা সলভ করব। তো এই ধরনের যদি ডাইস আছে আপনারা দেখবেন সবথেকে কয়টি গড় সবথেকে বেশি রয়েছে। তো আমরা যদি দেখি গড় হিসাবে যদি করি, গড় মিনস হচ্ছে কোটা 1 2 3 4, অর্থাৎ এর মধ্যে সবথেকে হাইয়েস্ট 4টি রয়েছে। এর মধ্যে যদি আমরা দেখি 1 2 3, অর্থাৎ এর মধ্যে সবথেকে আমাদের 3টি গড় হাইয়েস্ট রয়েছে, আর এর মধ্যে আমাদের শুধুমাত্র 2টি গড় রয়েছে। এই হচ্ছে 3 ধরনের ওপেন ডাইস, আমরা কনসেপ্ট ক্লিয়ার করব। আর এই 3 ধরনের ওপেন ডাইসের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে আমাদের আর ওপেন ডাইসের মধ্যে কোনো ডাউট থাকবে না। দেখি কিভাবে আমরা সলভ করব। যদি এই ধরনের 4 গড়ের আসে তাহলে আমরা কি করব, তার বিপরীত যে আমরা দেখব, অর্থাৎ ক্লকওয়াইজ কি করবেন, এই দেখতে পাচ্ছেন এ এর বিপরীত ডি হবে, তারপরে বি এর বিপরীত এফ হবে, আর যে অবশিষ্ট রয়ে গিয়েছে ই এর অপোজিট সি হবে। আপনারা দেখতে পাচ্ছেন এক গড় বাদ দিয়ে করবেন, এ এর অপোজিট কি হবে, ডি হবে, তারপরে কি হবে, বি এর অপোজিট এফ হবে, আর ই এর অপোজিট সি হবে, ই এর অপোজিট কি হবে, সি হবে। অর্থাৎ মধ্যে এক গড় বাদ দিয়ে আপনারা কি করবেন, অপোজিট সংখ্যা নিয়ে নেবেন। অর্থাৎ বলবে, যদি বলে আমাদেরকে বি এর অপোজিট কি হবে, এফ হবে, এফ এর অপোজিট বি হবে, এর অপোজিট ডি হবে, ডি এর অপোজিট এ হবে, সি এর অপোজিট ই হবে, ই এর অপোজিট সি হবে। এ হচ্ছে আমাদের 4 গড়ে যদি এইভাবে আসে তাহলে আমরা এইভাবে সলভ করব। বিলকুল ইজি সলভ করতে পারবেন। এই জায়গায় নাম্বার দিয়ে আসতে পারে, এবং কখনো বলতে পারে কি, এইভাবে প্রশ্ন আসে, আমি দেখেছি যে মনে করেন ডি এর অপোজিট সংখ্যা ডি এর মূল মানের সাথে প্লাস করে কি ফল আসবে। অর্থাৎ এগুলি আপনারা পরে বুঝতে পারবেন, জাস্ট আপনার মেইন থিমটি কনসেপ্টটি ক্লিয়ার করেন যে কিভাবে সলভ করবেন, কিভাবে ফাইন্ড আউট করবেন অপোজিট সংখ্যা। যদি বলে অপোজিট সংখ্যার ডিফারেন্স ফাইন্ড আউট করো, ডিফারেন্স কি, পার্থক্য কি বিয়োগ করতে হবে, দুইটি অপোজিট সংখ্যা ফাইন্ড আউট করে আপনি পার্থক্য ফাইন্ড আউট করে নিলেন, আনসার হয়ে যাবে। যদি বলে অপোজিট, মনে করেন প্রশ্ন করলো এ এন্ড ডি এর অপোজিট সংখ্যার যোগফল বলো, প্রথমে অপোজিট সংখ্যা ফাইন্ড আউট করবেন, তারপরে অপোজিট সংখ্যাগুলো যোগ করে নেবেন। যদি বলে সি অ্যান্ড ই এর অপোজিট সংখ্যার পূরণফল বলো, বলতে পারবেন ডেফিনেটলি। তো প্রথমে অপোজিট সংখ্যাকে ফাইন্ড আউট করতে হবে। এই হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট আমরা দেখি কীভাবে আমরা সলভ করব। সেকেন্ড কনসেপ্টের মধ্যে সেম আমাদের এইভাবে সলভ করব। 5 এর অপোজিট কী হবে, 6 হবে, আর 3 এর অপোজিট 1 হবে। দেখতে পাচ্ছেন 5 এর অপোজিট 6 হবে, 3 এর অপোজিট 1 হবে, আর যে অবশিষ্ট রয়েছে 4 আর 2 রয়েছে, 4 এর অপোজিট 2 হবে। বিলকুল ইজি। আপনারা কি করবেন, এইভাবে বসিয়ে দিবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। 5 এর অপোজিট 6 এক গড় আমি বাদ দিয়ে করেছি, তারপরে এই গড়ে 3 এর অপোজিট 1 হবে, 3 এর অপোজিট 1 হবে, আর আমাদের অবশিষ্ট রয়েছে 2 and 4 আমরা বসিয়ে দেবো, 2 এর অপোজিট 4 হবে। অর্থাৎ 4 এর অপোজিট 2, 2 এর অপোজিট 4, 3 এর অপোজিট 1, 1 এর অপোজিট 3, 5 এর অপোজিট 6, 6 এর অপোজিট 5। আশা করি আপনারা এই জায়গাটাও বুঝেছেন। এখন আমরা দেখব যদি 2 গড়ের হয়, এইগুলি হচ্ছে 2 গড়ের, এই প্রশ্নটি হচ্ছে আমাদের 2 গড়ের। তখন আপনারা কি করবেন, এই ধরনের যদি আসে ওপেন ডাইস থেকে প্রশ্ন, তখন আপনারা কি করবেন, 2 গড় বাদ দিয়ে করবেন। 2 গড় বাদ দিয়ে কীভাবে, 6 এর অপোজিট কি হবে, আমরা 2 গড় যদি বাদ দিয়ে দেই 1 2, তাহলে আমাদের এই জায়গা আসবে কি হবে, 6 এর অপোজিট 3 হবে। ভালো করে বুঝবেন, 2 গড়ের যদি এভাবে ডাইস হয় তো 2 গড় বাদ দিয়ে করবেন, 6 এর অপোজিট 3 হবে। যদি আমাদেরকে বলে 5 এর অপোজিট কী হবে, 5 এর অপোজিট দেখেন 4 3 কে বাদ দিয়ে আমাদের কি আসবে, 2 আসবে। অর্থাৎ 5 এর অপোজিট কী হবে, 5 এর অপোজিট 2 হবে। তারপরে যদি আমাদেরকে বলে যে 4 এর অপোজিট কী হবে, 4 এর অপোজিট আপনারা দেখতে পাচ্ছেন 3 1 বাদ দিয়ে 2 হবে, 3 1 বাদ দিয়ে 4 এর অপোজিট আমাদের 2 চলে আসবে। 2 তো ডবল সংখ্যার অপোজিট হওয়ার কথা নয়। আবার আমরা দেখি 6 এর অপোজিট 5 and 4 কে বাদ দিয়ে আমাদের 3 চলে এসেছে। 5 এর অপোজিট কী হবে, 5 এর অপোজিট 2 হবে না, 5 এর অপোজিট আমাদের দেখতে পাচ্ছেন 4 3 কে বাদ দিয়ে 5 এর অপোজিট 1 হবে। আর আমরা যদি বলি 4 এর অপোজিট কী হবে, 5 এর অপোজিট 1 হবে, আর 4 এর অপোজিট কী হবে, 3 1 কে বাদ দিয়ে 4 এর অপোজিট 2 হবে, 3 1 কে বাদ দিয়ে 4 এর অপোজিট কী হবে, 2 হবে। এ হচ্ছে 2 গড় বাদ দিয়ে আপনারা ফাইন্ড আউট করবেন। দেখতে পাচ্ছেন আমি কীভাবে বসিয়েছি, অর্থাৎ 6 এর অপোজিট 3 হবে। কেন 3 হয়েছে, 2 গড় আমি বাদ দিয়ে দিয়েছি। 2 গড় কোন 2 গড় বাদ দিয়েছি, 5 কে 4 কে বাদ দিয়ে দিয়েছি, 2 গড় আমি রেখে দিয়েছি, 3 এসেছে। তারপরে যদি আমাদেরকে বলে 4 এর অপোজিট কি, 5 এর অপোজিট কী হবে, 5 এর অপোজিট যদি আমাদেরকে বলে তাহলে আমাদের 2 গড় বাদ দিয়ে দিলাম, 4 and 3 কে বাদ দিয়ে দিলাম, আমাদের 1 চলে এসেছে। আর যদি আমাদেরকে বলে 4 এর অপোজিট কী হবে, তাহলে 3 1 কে বাদ দিয়ে আমাদের 2 চলে এসেছে। এই হচ্ছে আমাদের মেইন ওপেন ডাইসের কনসেপ্ট।
এই ধরনের 2 ঘর দিয়ে হলে 2 ঘর বাদ দিয়ে করবেন। আর এই ধরনের যদি হয় তাহলে আপনারা কি করবেন, অপোজিট দেখে নেবেন, অবশিষ্ট যা থাকবে তাকে মিলিয়ে দেবেন। এই ধরনের যদি হয় অপোজিট দেখে নেবেন, অবশিষ্ট যা থাকবে তাকে মিলিয়ে দেবেন, অপোজিট বিপরীত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আশা করি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। আর 1-2টি এক্সাম্পল আমরা দেখি। ওপেন ডাইস ওর অন্য অনেক পাখির হতে পারে, অনেক ধরনের হতে পারে, যেমন এই ধরনেরও আসে। মনে করেন আমাদেরকে দিয়ে দিল 2 5 6 4 3 1, মনে করেন দিয়ে দিল। আমি একটি রাফ বসাচ্ছি। তো আপনারা কি করবেন, আপনারা হাইয়েস্ট কয়টি ঘর রয়েছে আমাদের 1 2 3 4, আমাদের যে প্রথম যে ফর্মুলা দেখেছি, প্রথম যেভাবে রয়েছে আপনারা করবেন। 2 এর অপোজিট কী হবে, 5 হবে। 2 এর অপোজিট 5 হবে। আর 3 এর অপোজিট 5 হবে। 2 এর অপোজিট 6 হবে। এখন আমাদের কি রয়েছে, 3 এর অপোজিট আমরা 5 পেয়ে গিয়েছি, 2 এর অপোজিট আমরা পেয়ে গিয়েছি 6, অর্থাৎ তার অপোজিট 5 এর অপোজিট 3 হবে, 2 এর অপোজিট 6 হবে, 6 এর অপোজিট 2 হবে। এখন আমাদের হাতে রয়েছে কি 4 and 1, তাহলে 4 এর অপোজিট 1 হবে। বিলকুল সব হয়ে গিয়েছে, 1 এর অপোজিট 4 হবে। যে কোনো উপায় তার চেঞ্জ করে দেখ, কোনো অসুবিধা নেই। আমরা কি করব, আমরা জাস্ট 4 ঘরের না 3 ঘরের না 2 ঘরের এই কনসেপ্টগুলো আমরা মনে রাখবো, তখন আমরা সলভ করতে পারবো। মনে করেন এই নাম্বারটি আরও অন্যরকম দিতে পারে, 1 2 3 4, মনে করেন এই জায়গায় প্লাস করে নিল, আর এই জায়গায় একটি প্লাস করে নিল, চেঞ্জ করে দিল 5 6 2 3 1 4। এখন আপনারা বলবেন স্যার কীভাবে সলভ করবো? বিলকুল সলভ করতে পারবেন। আমাদের কয় ঘর রয়েছে, 1 2 3 4, 4 ঘরে রয়েছে। তো আমরা বিপরীত দেখবো, অর্থাৎ 2 এর বিপরীত 3 হবে, 2 এর বিপরীত কী হবে, 3 হবে। আর 5 এর বিপরীত কী হবে, 5 এর বিপরীত 4 হবে। তো 5 এর বিপরীত আমাদের 4 হয়ে গিয়েছে। 1 and 6 রয়েছে, অর্থাৎ আমাদের 1 এর বিপরীত 6 হবে। এভাবে আপনারা সলভ করবেন, কোনো অসুবিধা নেই। আর যদি 3 ঘরের হয়, যে কোনো উপায় আপনাদের 3 ঘরের পেঁচিয়ে দেখ, উল্টাপাল্টা করে দেখ, কোনো অসুবিধা নেই। আপনারা জাস্ট আমাদের প্রথম যে কনসেপ্ট আমাদেরকে দিয়েছি, কনসেপ্টগুলো মনে রাখবেন। মনে করেন 3 ঘরের দিয়ে দিল, 3 ঘরের কীভাবে, তারপরে এই ঘর থেকে আপনাদেরকে 1 2 3 ঘরের দিয়ে দিল, এবং এই ঘর দিয়ে একটা করে দিয়ে দিল। তাহলে কীভাবে সলভ করবেন? কোনো অসুবিধা নেই। আপনারা 3 ঘরে রয়েছে, তো এই জায়গা থেকে বিপরীত কী আসবে, এই জায়গাতে বিপরীত এই জায়গাটি হবে, আর এই জায়গাতে বিপরীত এই জায়গাটি হবে। দেখতে পাচ্ছেন? মনে করেন আমি বুঝিয়ে দিচ্ছি, 2 5 6 3 4 1। এখন আমরা কীভাবে সলভ করব, একটু বড় করে করি। আমার মনে ইচ্ছা ডায়াগ্রাম অঙ্কন করছি, আপনারা মনে করবেন না যে বোধহয় এই হচ্ছে আমাদের 6 ঘর হতে হবে, 1 2 3 4 5 6। এখন আমরা কীভাবে সলভ করব, মনে করেন আমি সেম বসিয়ে দিই, 6 3 4 1। আমরা বিলকুল আমাদের 3 ঘরের রয়েছে, কয় ঘরের, 1 2 3। সব থেকে হাইয়েস্ট ঘর কয়টি রয়েছে, 3টি, 1 2 3। তো 2 এর অপোজিট 6 হবে, 2 এর অপোজিট 6 হবে, 6 এর অপোজিট 2 হবে। 5 এর অপোজিট কী হবে, 5 এর অপোজিট 4 হবে। এক ঘর বাদ দিয়ে আমরা জানি করতে হয়। তো 5 এর অপোজিট যদি 4 হয়, তো 4 এর অপোজিট 5 হবে। এখন আমাদের অপোজিট রয়েছে কি, অপোজিট রয়েছে আমাদের 3 and 1, তাহলে 3 এর অপোজিট 1 হবে, 1 এর অপোজিট 3 হবে। আমাদের সলভ হয়ে গিয়েছে, বিলকুল সলভ হয়ে গিয়েছে, কোনো ডাউট নেই, বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে সলভ হয়ে গেছে। যদি 2 ঘরের দিয়ে দেয়, 2 ঘরের মনে করেন এই হচ্ছে 2 ঘর, আপনাকে কী করলো, এই জায়গায় 1 ঘর দিয়ে দিল, আর এই জায়গায় আরও 1 ঘর দিয়ে দিল, না এই ঘর হলে 4 ঘর হয়ে যাবে। অর্থাৎ 2 ঘরের যদি হয় তাহলে কিভাবে হবে, এইভাবে দিয়ে দিল, এবং এই জায়গায় একটি দিয়ে দিল, 1 2 হবে, আর এই জায়গায় একটি দিয়ে দিল, 1 2 হবে। দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6, আমাদের 6টি ঘর হয়েছে। কীভাবে সলভ করবেন, 2 ঘর বাদ দিয়ে করবেন। এর অপোজিট কী হবে, এর অপোজিট এই 2টি বাদ দিয়ে এই সংখ্যাটি হবে, এই জায়গাটি হবে। মনে করেন আমি দিয়ে দিই A B C D E F, তাহলে এর অপোজিট কী হবে, D হবে। আমরা 2 ঘর বাদ দিয়ে দিয়েছি। এখন যদি আমাদেরকে বলে সি এর অপোজিট কী হবে, সি এর অপোজিট আপনারা দেখতে পাচ্ছেন 2 ঘর বাদ দিয়ে যে সংখ্যাটি আসবে এই সংখ্যাটি হবে। সি এর অপোজিট 2 ঘর আমরা যদি বাদ দিয়ে দিই, সি দেখতে পাচ্ছেন ডি এফ বাদ দিয়ে দিই, তাহলে এফ হবে। ডি ই বাদ দিয়ে দিলে এফ হয়ে যাবে। ই এর অপোজিট কী হবে, ই এর অপোজিট আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি 2 ঘর বাদ দিয়ে দিই, তারপরে যে সংখ্যাটি আসবে এই সংখ্যাটি হবে। তো আশা করি আপনাদের
আর কোনো ডাউট নেই, সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। ওপেন ডাইস, ক্লোজ ডাইস, স্ট্যান্ডার্ড ডাইস, নন স্ট্যান্ডার্ড ডাইস, জেনারেল ডাইস, আমরা আজকে ডাইস অ্যান্ড কিউব থেকে আলোচনা করেছি। বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমাদের চ্যাপ্টারটি কমপ্লিট হয়েছে। আশা করি যে বা যারা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, বোঝার চেষ্টা করবেন, বুঝবেন। মাতৃভাষায় পড়াচ্ছি, মাতৃভাষায় আপনাদেরকে গাইড দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। আশা করি কোনো ডাউট থাকবে না, থাকার কথাও নেই। ডাইসগুলো প্রথমে জানবেন কত ধরনের ডাইস হয়। ওপেন ডাইস, তারপরে ক্লোজ ডাইস। ক্লোজ ডাইসের মধ্যে আবার দুইটি হয়, একটি স্ট্যান্ডার্ড, একটি নন স্ট্যান্ডার্ড। নন স্ট্যান্ডার্ডকে জেনারেল ডাইস বলে। জেনারেল ডাইস আসলে আমরা যে সংখ্যা দেবে তার সংখ্যার সাথে যে সংখ্যাটি প্লাস করলে 7 পাওয়া যায়, ওই সংখ্যাটি অপোজিট হবে। অ্যান্ড স্ট্যান্ডার্ড ডাইস হলে আমরা কী করব, দুইটি রয়েছে, দুইটি কমন আসে, তাহলে আমরা যে অপোজিট সংখ্যাটি রবে এবং অপোজিট ডাইসে যে অপোজিট সংখ্যাটি রবে তা আমরা অ্যাডজাস্ট করে নেব, তা বিপরীত হয়ে যাবে। আর যদি একটি কমন আসে তাহলে আপনারা দেখেছেন ক্লকওয়াইজ আমরা কী করেছি, বসিয়ে দিয়েছি এবং 6টি সংখ্যাকে বসিয়ে তারপর যে সংখ্যাটি অবশিষ্ট রয়েছে তাকে বসিয়ে দিয়ে আমাদের অপোজিট হয়ে গিয়েছে। আর ওপেন ডাইস হলে 3 ধরনের হয় থাকে, 4 ঘরের হয়, 2 ঘরের হয়, 3 ঘরের হয়। যদি 4 ঘরের 3 ঘরের হয় তাহলে আমরা অপোজিট দেখে করে নেব, আর যে সংখ্যা অপোজিট থাকবে তাকে বিপরীত করে নেব। আর যদি 2 ঘরের হয় তাহলে 2 ঘর বাদ দিয়ে আমরা করব। এই হচ্ছে আমাদের টোটাল সামারি, টোটাল আজকের ক্লাস আমরা কমপ্লিট করেছি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। আপনারা যে বা যারা ওয়াচ করছেন, যদি এখন অবধি পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখবেন। যখন ক্লাস আপলোড করবো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। যেমন আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট সামনে রয়েছে, তাই আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের প্রিপারেশন চলছে। যখন যে কম্পিটিটিভ এক্সাম আসবে প্রতিটি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করানো হবে, তারপর নোটস প্রোভাইড করা হবে, গাইডস দেওয়া হবে, সিলেবাস নিয়ে আলোচনা করা হবে। বিলকুল আপনারা মাতৃভাষায় পাবেন, আপনাদের সবার উপকারে আসবে। এবং নেক্সট জেনারেশন যে বা যারা আপনার আত্মীয় স্বজন, যদি আপনি অ্যাডাল্ট হয়ে যান, জব হোল্ডার অলরেডি রয়েছেন, প্রয়োজন নেই, তাহলে আপনার নেক্সট যে ভাই বোন রয়েছে, আপনার অনেক কাজিনস রয়েছেন, সবাইকে আপনারা রিকমেন্ড করতে পারেন। যদি ক্লাসটি ভালো লাগে ডেফিনেটলি সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, ফিলিংস এক্সপ্রেস করবেন কমেন্টের মাধ্যমে, এবং আপনারা ক্লাসটি সবার সাথে শেয়ার করে দিবেন। আপনাদের ফ্রেন্ড সার্কেল রয়েছে, রিলেটিভস রয়েছেন, সোশ্যাল গ্রুপস রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, অনেক পেজেস রয়েছে, আপনারা শেয়ার করতে পারবেন। অনেক যে বা যারা এখন অবধি পর্যন্ত কোনো বাংলা এইভাবে গাইডেন্স পাচ্ছেন না, প্ল্যাটফর্ম পাচ্ছেন না, ওনাদের উপকারে আসবে, সবাই উপকৃত হবেন। আর আপনার কাজের দ্বারা যদি একজন মানুষ উপকার হয় তাহলে ডেফিনেটলি আপনারও ফায়দা হবে, আপনার উপকার অটোমেটিকলি হয়ে যাবে। তো আপনারা প্লেলিস্টে গিয়ে ক্লাসেস দেখতে পারেন, প্রিভিয়াস ক্লাসেসগুলো যেগুলো হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।